একটু ভিডিও করলে প্রবলেম হবে না। আচ্ছা দেখেন, এখন পর্যন্ত আমরা যতটুকু করে আসছি, ঠিক আছে, পুরো অংশটা কিন্তু ইমপ্লান্টেশনের আগ পর্যন্ত, তাই না? ইমপ্লান্টেশন কিন্তু আমরা করি নাই। তার মানে কি, এখন পর্যন্ত আমরা স্টেপগুলো একদম ফার্স্ট থেকে আসি, ঠিক আছে? ফার্স্ট থেকে আমরা কি আসলাম, যে প্রথমে মেনস্ট্রুয়াল সাইকেল, তাই না? দেখেন আমি কিন্তু ধরবো এখন মাঝখান থেকে। মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে দুইটা ধাপ আমরা করলাম। মেনস্ট্রুয়াল সাইকেলে দুইটা ধাপ করলাম না? একটা ধাপ হচ্ছে কি, ওভারির কাজ। একটা ধাপে কি করলাম, ওভারির কাজ। ওভারি থেকে কিভাবে প্রিমোরডিয়াল ফলিকলটা কিসে, গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে। তাহলে কি এখানে পড়ছি, প্রিমোরডিয়াল ফলিকলটা কিভাবে কি গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়, তাই না? তাহলে প্রিমোরডিয়াল ফলিকলটা কিভাবে কি গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়, কিভাবে হয়? FSH হরমোনটা যখন স্যার বেড়ে যায় তখন ইস্ট্রোজেনটা থাকে, ইস্ট্রোজেন বেড়ে গেলে ইস্ট্রোজেন এসে FSH কে বন্ধ করে দেয়, FSH লুটিনাইজিং কে বন্ধ করে দেয়। ইস্ট্রোজেন যখন পিরিয়ডে আসে তখন স্যার লুটিনাইজিং হরমোনটা বেড়ে যায়। হ্যাঁ, লুটিনাইজিং তাই না? ওইটা হচ্ছে না। প্রথমে বললাম কি গ্রাফিয়ান ফলিকল, তার আগে কি প্রাইমারি ফলিকল তৈরি হয় না? এর আগে কি প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল তৈরি হয়। তাহলে প্রাইমারি ফলিকলে কি ইস্ট্রোজেন তৈরি হওয়া শুরু হয়, সেকেন্ডারি ফলিকলে আরেকটু বেশি হয়, টারশিয়ারি ফলিকলে কি আরেকটু বেশি হয়, ঠিক আছে? গ্রাফিয়ান ফলিকলে কি মাত্রাটা কি ছাড়াই যায়। তাহলে দেখেন, নরমাল অল্প মাত্রার ইস্ট্রোজেন হরমোন কি করে, পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহ্যাবিট করে কি, টু রিলিজ ফলিকল স্টিমুলেটিং অ্যান্ড লুটিনাইজিং হরমোন। বাট ওভার অনেক বেশি মাত্রার ইস্ট্রোজেন কি করে, এটাকে আবার পজিটিভ ফিডব্যাক দেয় যে এখন একদম কি ফলিকল রেডি ভিতরে, এখন শুধু লুটিনাইজিং এসে কি করবে, ভিতর থেকে ডিম্বাণুটাকে কি করে দেবে। FSH বের হবে। হ্যাঁ, তখন FSH না, তখন কি FSH বের হলে মাত্রা কম, বেশিরভাগ বের হবে কিন্তু লুটিনাইজিং হরমোন, ঠিক আছে? লুটিনাইজিং হরমোন বের হলে আমরা কি দেখলাম, যে আমাদের ফলিকলটা কি এই সময় এই যে ইস্ট্রোজেন এবং লুটিনাইজিং হরমোনের প্রভাবে কি হবে, আমাদের যে অ্যাম্পুলাগুলো আছে, যেটা কি করে, ওই যে আঙুলের মতো অংশগুলো আমরা দেখতেছি, এটা কি হয়, এটার কাছে এসে এই জিনিসগুলোকে কি নেওয়ার জন্য রেডি হতে থাকে। যখনই এখান থেকে লুটিনাইজিং হরমোন এটাকে কি বের করে দেয়, তখন এটাকে কি লুফে নেয় সে, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম হচ্ছে ওভাম। লুটিনাইজিং হরমোনটা আসার পরে গ্রাফিয়ান ফলিকল থেকে যে ডিম্বটা বের হয়ে যাচ্ছে তখন কি এই ডিম্বটা বের হবে। হ্যাঁ, ডিম্বটা যখন বের হচ্ছে এটাকে আমরা বলতেছি ওভুলেশন। গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ডিম্বটা বের হয়ে যাচ্ছে তখন দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে ওভাম, আরেকটা কি কর্পাস লুটিনাম, ঠিক আছে? কর্পাস লুটিনাম, আরেকটা হচ্ছে কি ওভাম তৈরি হচ্ছে। এইটুকু আমরা বুঝি না? এখন কথা হচ্ছে ওভামটা যখন তৈরি হচ্ছে, ওইদিকে আবার পুরুষের শরীরে কি তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে ওভামের গায়ে একটা জিনিস থাকে, কি থাকে সেটা, জোনা পেলিডোসা, তাই না? পেলিসিডা, তাই না? জোনা পেলিসিডা অংশটা কি মনে, আমরা ওভামের স্ট্রাকচার বললাম না, ঠিক আছে? জোনা পেলিসিডা, তাই না? এই অংশটা থাকে। ওকে, এখন কথা হচ্ছে এই জোনা পেলিসিডাটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের লাগবে কখন, যখন শুক্রাণুটা আসবে, তাই না? যখন কি শুক্রাণুটা আসবে, এই শুক্রাণু কি করবে, জোনা আমরা গত ক্লাসে ফার্টিলাইজেশন করেছি, ঠিক আছে? ফার্টিলাইজেশনে কি বলছে, এটা কি ভেদ করে ভিতরে আসবে, তাহলে দুইটা কি পোলার কি বলে প্রোনিউক্লিয়াস তৈরি হবে, একটা কি মেল আর একটা কি ফিমেল। এই প্রোনিউক্লিয়াসগুলো যখন একত্রিত হয়ে যাবে তখনই কি একটা পরিপূর্ণ সেল তৈরি হবে। তাহলে এইটা দেখেন পুরাটা একটা জায়গা স্টেজ, এর মাঝখানে কি দুইটা সেলটা কিন্তু খুব ছোট, ঠিক আছে? এখন এই সেলগুলো কি হবে, মিউটিক ভাবে বিভাজিত হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। যখন চারটা বিভাজিত হচ্ছে, টোটাল স্পেসটা কিন্তু কি হচ্ছে না, বাড়তেছে না। টোটাল স্পেস যা আছে তাই আছে। 16টা হয় না? হ্যাঁ, 16টা হবে পরে, আগে কি দুইটা থেকে চারটা, এরকম করে 16টা হবে। এখন কথা হচ্ছে যখন এরকম ভাবে বাড়তেছে, বেড়ে কি এখানে যখন 8টা হচ্ছে, 4টা হচ্ছে, 8টা হচ্ছে, 16টা হচ্ছে, এই 16টা পর্যন্ত যে অবস্থাটা, ঠিক আছে? এখনো কিন্তু জোনা পেলিসুটা কি অক্ষুণ্ণ আছে, তাই না? ভেঙে যায় না। যতক্ষণ পর্যন্ত জোনা পেলিসুটা অক্ষুণ্ণ থাকে, 36 ঘন্টা 72 ঘন্টা, হ্যাঁ, মোটামুটি ভাবে 30 ঘন্টার মধ্যে ফার্স্ট মাইটোটিক বিভাজন হয়ে যাবে, একটা থেকে দুইটা হবে। তারপরে কি 96 ঘন্টার মধ্যে কি চারটাতে পরিণত হয়ে যাবে, মোটামুটি 3 দিনের মধ্যে, ঠিক আছে? 3 দিন 72 ঘন্টা, 96 ঘন্টা, এই 4 দিনের মধ্যে কি এরপরে ব্লাস্টোসিস গঠন হবে। ওকে, এখন কথা হচ্ছে এই যে অবস্থাটা 16টা সেলের একটা অবস্থা, এখনো কিন্তু জোনা পেলিসুটা ঠিক আছে। এটাকে দেখতে কিসের মতো লাগবে, মালবেরির মতো লাগবে, ঠিক আছে? একটা ফলের মতো, ঠিক আছে? যে ফলগুলোতে কি থাকবে, অনেকগুলো সেল উপরে একটা খোসার মতো থাকবে। এই
পার্টটাকে বলা হয় মরুলা। ঠিক আছে, তাহলে মরুলা কাকে বলতেছে? জুনা পেলিডোসা সহ যখন 8টা 16টা সেলগুলোকে একত্রে থাকে, এই 8টা 16টা সেল প্লাস কি উপরে লেয়ারটা, টোটালটাকে কি বলা হচ্ছে? মরুলা বলা হচ্ছে। এই মরুলাটা এসে পড়তেছে কোথায়? ইউটেরাসের মধ্যে, তাই না? ইউটেরাসের অ্যান্টিরিয়র অথবা পোস্টেরিয়র, বিশেষ করে কি পোস্টেরিয়র ইউটেরাস ওয়ালে। ঠিক আছে, যখন লাগবে এখানে যখন আসবে তখন কি হবে? সেলের সংখ্যা বাড়বে, যখন বাড়বে এটা পাতলা হয়ে যাবে না? জোনা পেলিডোসাটা ভিতরে কি পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে যেতে যেতে একসময় কি বিদীর্ণ হয়ে যাবে। যখন জোনা পেলিডোসাটা বিদীর্ণ হয়ে যাবে এর ভিতরে কি এক ধরনের, এর ভিতরে একটা কি ক্যালকুলি আছে, ছিদ্রপথ আছে, ছিদ্রপথ দিয়ে একটা পানি ঢুকবে, যখন এখানে এসে পড়বে। আমরা ইয়া দেখছি না সোলা, সোলা যখন ডাইরেক্ট থাকে তখন এর চামড়াটা উঠানো কিন্তু খুব কঠিন, বাট সোলাটা যদি পানি ঢুকায় দেয়, পানির ভিতরে ফুলে উঠে, তাহলে কি হবে? টিপ দিলে পাতলাটা খোসাটা উঠে যায়। ঠিক এটার অবস্থায় সে চুলাটার মতো হয়ে যাবে। এর ভিতরে পানি ঢোকার কারণে কি হবে? এই সেলের উপরের অংশটুকু, মূল যে সোলাটা আমাদের ইউটেরাসের ভিতরে যে কিছু উপাদান আছে ঠিক আছে, সেই উপাদানগুলোই কি ভিতরে ঢুকে যাবে ক্যালকুলাস দিয়ে। এখন ঢুকে গেলে কি হবে? চুলার মতো হয়ে যাবে। মূল উপাদানটা ঠিক থাকবে, কভারটা কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। ঠিক আছে, এই কভার যখন থাকবে না তখন এই মূল উপাদানটা এসে কি করবে? আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে, ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে কি হবে? এটা প্রথিত হবে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে যখন প্রথিত হবে তখন কি হবে? বাচ্চার সাথে মায়ের একটা কি ফিটোম্যামন্টাল সার্কুলেশন কি হবে? তৈরি হবে। ঠিক আছে, এখানে লিখে দেওয়া আছে, দেখেন এটা দেখেন, এটা ইমপ্লান্টেশনের প্রাথমিক পর্যায়ে। ও আচ্ছা, আমি বড় আছে এটা। এই যে ফিটো প্লাসেন্টা মানে মা। ঠিক আছে, ফিটো প্লাসেন্টাল সার্কুলেশন। ওকে, তাহলে এরকম একটা সার্কুলেশন তৈরি হয়, মানে ফিটাস এবং মায়ের মধ্যে কি একটা যোগসূত্র শুরু হয়ে যাবে। এই শুরু হয়ে যাওয়ার পর থেকে কি বাচ্চা ধীরে ধীরে বড় হবে। এই যে এখানে যে প্রথিত হলো, বাচ্চার সাথে সার্কুলেশনটা শুরু হলো, এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? ইমপ্লান্টেশন। ব্লাডের মাধ্যমে তো রেসপিরেশনটা হবে, তাই না? ডাইরেক্ট বাচ্চা নিঃশ্বাস নেবে না, ব্লাডের মা অক্সিজেন দিবে, মায়ের অক্সিজেনটা কি বাচ্চা শরীরে অন্যান্য মায়ের সেলগুলো যেভাবে কাজে লাগাচ্ছে, বাচ্চার সেলগুলো কি ঠিক সেভাবে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, এখন যদি আপনার পরীক্ষায় আসে এই সার্কুলেশনটা চিত্র সহ আসতে পারে, এরকম একটা কোশ্চেন আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, তাই না? যে ওভুলেশন, ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে ধারাবাহিকভাবে বোঝাও। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কোথা থেকে আসতেছে? ওভারি থেকে। ওভারি থেকে কি? এই যে প্রিমোরডিয়াল ফলিকল, প্রাইমারি, সেকেন্ডারি কি গ্রাফিয়ান ফলিকল, দেখে বোঝা যাচ্ছে এটা গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল থেকে ওভারটা চলে গেল, এটা কিসে পরিণত হয়ে গেল? কর্পাস লুটিনামে। কর্পাস লুটিনাম থেকে এটা এখানে আসবে। এরপরে দেখেন সিমেন্টগুলো আসতেছে, তাই না? শুক্রাণুর সাথে মিলিত হলো, এখানে কি করলো? জাইগোট তৈরি হলো। এই জাইগোটটার ভিতরে কি 1 2 3 এইভাবে কি এই যে মরুলা পর্যন্ত আসবে। ঠিক আছে, মরুলাটা এসে নিচে পড়লো, এটা হয়ে গেল কি এখন ব্লাস্টোসিস। ব্লাস্টোসিসও এটা কি ইমপ্লান্টেশন করবে। এখন কি হবে? এখানে একটা প্লাসেন্টা তৈরি হবে, আলটিমেট কি মায়ের সাথে বাচ্চা প্লাসেন্টা সার্কুলেশন ইউটেরাসের গায়ে লেগে যাবে, তখন থেকে প্লাসেন্টা ভিতরে ঢুকে যাবে। ইউটেরাসের জমির ভিতরে কি ধানটা লাগায় না, এরপরে কি হয়? জমিটা ধানটাকে ধীরে ধীরে ধরে ফেলে। এরপরে কি হয়? ধানের যে শিকড়গুলা থাকে, ওই শিকড়গুলা থেকে কি হয়? জমি থেকে একটা পুষ্টি নেওয়ার ইয়া। আগে তো জমির শিকড়গুলো আলাদা থাকে না, এরপরে কি ক্ষেতের ভিতরে আমরা কাদার ভিতরে কি ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পরেই কি পুষ্টি নেওয়া শুরু হয়ে যায়। ঢুকাই দেওয়ার পরে কি জমির সাথে শিকড়গুলা ফিক্সড হতে থাকে। যখন ফিক্সড হয়ে যায় তখন আস্তে আস্তে কি হয়? জমি থেকে গাছগুলা প্লাসেন্টা বের হয়ে আসবে তখন। ঠিক আছে, এই প্লাসেন্টাটা যখন বের হয়ে আসবে তখনই কি হবে? তৈরি হবে ছোট করে। এরপর আস্তে আস্তে কি বাচ্চা 2 মাস আমরা দেখবো কত মাস সময় লাগে, কারণ প্লাসেন্টাটা আমরা আলটিমেট করবো। এইটুকু হচ্ছে কি আপনার প্রাথমিক অবস্থাটুকু, মানে বাচ্চা ফিটাস ডেভেলপের আগ পর্যন্ত, যে বাচ্চার সাথে মায়ের সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে, বাচ্চা গর্ভে কিভাবে পুষ্টি উপাদান পাচ্ছে, ওভুলেশনটা কিভাবে হচ্ছে, মরুলা কি জিনিস, ব্লাস্টোসিস কি জিনিস, এই টার্মগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট কি বুঝে রাখতে হবে যে এটা ব্লাস্টোসিস, এটা মরুলা, এটা কে করে দেখেন এখানে কতগুলো স্টেপ দেওয়া আছে। ঠিক আছে, স্টেপগুলো আপনাদেরকে করতে হবে, কি কি স্টেপ আছে, কতদিন থেকে কতদিনের মধ্যে কি হয়। বলছে প্রথমে কি 0 আওয়ার, 0 আওয়ারে কি হয়? জাস্ট ফার্টিলাইজেশন হয়, তাই না? ফার্টিলাইজেশনের পরে ওটা 0 আওয়ার করতেছি আমরা, যে মাত্র কি হলো? ফার্টিলাইজেশন হলো। এরপরে কি বলছে? 30 ঘন্টা। ফার্টিলাইজেশনের পরে ওই যে মেল প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস এরা ম্যাচ করতে কি অ্যাপ্রক্সিমেট কত ঘন্টা সময় লাগতেছে? প্রায় 30 ঘন্টা সময় লাগছে। 30 ঘন্টার পরে এরা কি একটা
ডিপ্লয়েড সেলে পরিণত হচ্ছে, ডিপ্লয়েড অংশে নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, তখন তারা কি হবে মাইটোসিসলি বিভাজিত হবে। যখন বিভাজিত হবে 2, 4, 6, 16 পর্যন্ত এই অংশটাকে কি বলা হচ্ছে মরুলা স্টেজ। মরুলার পরে হবে কি ব্লাস্টোসিস স্টেজ। ব্লাস্টোসিস স্টেজে কি করবে ওই যে কি বলে প্লাসেন্টার গায়ে কি তৈরি করবে, হ্যাঁ সরি এটার নাম কি এন্ডোমেট্রিয়ামের গায়ে প্লাসেন্টা তৈরি করবে, তাই না? যখন প্লাসেন্টা তৈরি করবে তখন কি প্রাইমারি বিলাই সেকেন্ডারি বিলাই সব কিছু শেষ হওয়ার পরে 21 থেকে 22তম দিনে বাচ্চার হার্ট তৈরি হবে। তার মানে কি নবজাতক সন্তানের হার্ট তৈরি হতে কি 21-22 দিন সময় লাগতেছে ওভুলেশন ওভুলেশন না অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশনের পর থেকে। ঠিক আছে, তাহলে ফার্টিলাইজেশনের পর থেকে বাচ্চার হার্ট তৈরির প্রসেসগুলো কি এক স্টেপ বাই স্টেপ করে ফেলতে হবে। এবং আপনার কিন্তু ধারাবাহিক প্রক্রিয়াটা মনে থাকবে। প্রথম প্রক্রিয়াটা কি কি হবে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশনটাকে আমরা 0 ধরবো, এরপরে 2 সেল হবে, 4 সেল হবে, ঠিক আছে 16 সেল হবে, ব্লাস্টোসিস হবে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বিলাই হবে, আলটিমেট এরপরে কি তৈরি হবে হার্ট তৈরি হবে। ঠিক আছে, নামগুলো মনে রাখাও সহজ। দেখেন 30 ঘন্টা 40 ঘন্টা, এরপরে দেখেন 72 ঘন্টা, ঠিক আছে 72 ঘন্টা 96 ঘন্টা। 96 ঘন্টা যখন আসতেছে তখন কয়টা সেল 16টা সেল। 72 ঘন্টা যখন আসতেছে তখন কয়টা সেল 12টা সেল। তাহলে কিন্তু মিল আছে না 96 16 6 6 72 12, তাই না? তারপরে কি এখানে বলছে 40 থেকে 50 40 4, ঠিক আছে 40 ঘন্টা মানে কয় সেল আছে এখানে 4টা সেল আছে। 72 ঘন্টা মানে কয়টা সেল আছে এখন 12টা। 96 ঘন্টা মানে কয়টা সেল আছে 16টা সেল আছে। এই অংশটুকুকে আমরা কি বলবো মরুলা। এরপরে দিন চলে আসছে, এখন আর কোনো ঘন্টা না, কত পঞ্চম থেকে সপ্তম দিন, ঠিক আছে জুনা পেলিডোসটা অদৃশ্য হয়ে যাবে। তার মানে কি দেখেন পঞ্চম দিনে কি হয়ে যাচ্ছে ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস কি বললাম জুনা পেলিডোসটা একেবারে কি পাতলা হয়ে যাবে, কারণ কি ভিতরে তো সেল তৈরি হচ্ছে চাপের কারণে পাতলা হয়ে যাবে। আর লাস্ট কি বলছি ষষ্ঠ থেকে সপ্তম দিনে আর জুনা পেলিডোসটা থাকতেছে না, মূল সেলটাই কি এখন হ্যাঁ এন্ডোমেট্রিয়ামের সাথে লাগবে, মায়ের সাথে কি বাচ্চার একটা সার্কুলেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রাইমারি সেকেন্ডারি ইমপ্লান্টেশন হবে কত দিনে 10 থেকে 11তম দিনে কি ইমপ্লান্টেশন হবে। এই যখন ইমপ্লান্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে তখন থেকে কিন্তু মায়ের শরীরে কি আসা শুরু হবে এইচসিজি। ঠিক আছে, তাহলে 15 দিন পরে যদি আপনি প্রেগন্যান্সি টেস্ট করেন বা 20 দিন পরে, সেই ক্ষেত্রে আপনার প্রেগন্যান্সি টেস্ট কি হবে পজিটিভ হবে। 4-5 দিনের মাথায় করলে কি হবে না পজিটিভ হবে না। ক্লিয়ার হয় না? তাহলে আপনি যদি কাউকে প্রেগন্যান্সি টেস্ট করতে বলেন, ঠিক আছে, তাহলে কতদিন তার ফার্টিলাইজেশনের দিন থেকে অ্যাটলিস্ট কি হ্যাঁ ফার্টিলাইজেশনের দিন যদি আমরা আজকে ধরি তাহলে মিনিমাম 15 দিন পর থেকে কি বা মোটামুটিভাবে 15 দিন পর থেকে কি ঘন্টা লাগবে, দিনের কথা বলতেছি। তার মানে এইচসিজি হরমোন আমরা যে ইউরিন টেস্টটা করতেছি এটা কি এইচসিজি হরমোন দিয়ে না? তাহলে এইচসিজি হরমোনটা আসবে কখন যখন প্লাসেন্টাটা তৈরি হবে। ওকে ইউরিনের সাথে তো এইচসিজি বের হয় হরমোনটা। আপনি বুঝেন নাই? এখন আমাদের রক্তে যখন ওই সময়টাতে কি হয় ইউরিন, আমরা কি বলছি যে প্রেগন্যান্সি অবস্থায় কেন মেনস্ট্রুয়াল সাইকেল হয় না? যদি এই প্রশ্নটার উত্তর দিই তাহলে কিন্তু এই প্রশ্নটা চলে আসতেছে। প্রেগন্যান্সি অবস্থায় কেন মেনস্ট্রুয়াল সাইকেল হয় না? মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট স্টেজ একদম কি বলি ব্লিডিং স্টেজ। হ্যাঁ, ব্লিডিং স্টেজে কি হয় মনে আছে আপনার? ব্লিডিং স্টেজ আমরা দেখছি কি, আমরা তো পড়ি নাই তো, ক্লাস তো দিয়ে দিয়েছি ভিডিওতে, আবার দেখানোর সময় পায় না। ব্লিডিং স্টেজে কি হয়? ব্লিডিং স্টেজে আমরা এইটুকু বলছি যে যখন ব্লিডিং স্টেজ হয় তখন কি এই সাইড থেকে কি তৈরি হয়, এটার নাম কি ছিল কর্পাস লুটিনাম। কর্পাস লুটিনাম থেকে প্রচুর পরিমাণ কি তৈরি হয় প্রোজেস্টেরন ইস্ট্রোজেন অল্প পরিমাণ ম্যাক্সিমাম কি প্রোজেস্টেরন তৈরি হয়। তাহলে এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা যখন একটা নির্দিষ্ট লেভেলে থাকে তখন এরা পিটুইটারি গ্ল্যান্ডকে কি করে উদ্দীপ্ত করে। পিটুইটারি গ্ল্যান্ডকে যখন উদ্দীপ্ত করে তখন আর লুটিনাইজিং হরমোনটা তৈরি হয় না। ঠিক আছে, কারণ কি কর্পাস লুটিনাম কি ইটসেলফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে তখন কাজ করতে থাকে। এখন বুঝেন কর্পাস লুটিনাম থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, সে আবার কি করতেছে কর্পাস লুটিনামকে আবার বাঁচায় রাখে কে? কর্পাস লুটিনাম লুটিনাইজিং হরমোন
লুটিনাইজিং হরমোনই কি করে, কর্পাস লুটিনামের অ্যাক্টিভিটি এবং এর বাঁচার ক্ষেত্রে কি সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে। এখন এই কর্পাস লুটিনামই আবার কি করতেছে, যে তাকে খাবার দিচ্ছে, অন্নদাতা যে তাকে বাঁচায় রাখতেছে, সে তাকেই কি করতেছে, তৈরি কমানোর জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে কি করতেছে, অনুরোধ করতেছে, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, এটা তৈরি হওয়ার দরকার নাই। হ্যাঁ, এখন চিন্তা করেন ওর যে হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোন কি করতেছে, পিটুইটারি গ্ল্যান্ডকে বলতেছে আর লুটিনাইজিং হরমোন লাগবে না, লুটিনাইজিং হরমোন তৈরি বন্ধ হয়ে যাচ্ছে। যখন লুটিনাইজিং হরমোন তৈরি বন্ধ হয়ে যাবে, কর্পাস লুটিনাম আর কি করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, স্টে করতে পারবে না, কর্পাস লুটিনাম শেষ হয়ে যাবে, তখন কি প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনও তৈরি বন্ধ হয়ে যাবে। তার মানে কি এই সময় ব্লিডিং স্টেজে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন চারটাই সর্বনিম্ন মাত্রায় থাকে, সর্বনিম্ন মাত্রায় থাকে। বাট কি ডেভেলপমেন্ট কিন্তু সর্বোচ্চ 5 মিলিমিটার পর্যন্ত কি ডেভেলপ করে, একদম মনে করেন ক্ষেত কি রেডি, কিসের জন্য ক্ষেতটা রেডি এখন, বীজ বপনের জন্য। যদি আপনি 2-3 দিনের মধ্যে বীজ বপন না করেন, এখন কি ক্ষেতটা শুকায় যাবে, ঠিক আছে, ক্ষেতটা শুকায় যাবে মানে কি এই যে 5 মিলিমিটার এরিয়া, এইটা সহ ভেঙে চুরে বিম্বাণুটা সহ কি রাগ করে কান্নাকাটি করে কি বের হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা তো নর্মাল কন্ডিশন, তাই না, নর্মাল কন্ডিশন না। যদি আমার কি হয়ে যায়, জাইগোট গঠন হয়ে যায়, যদি আমার জাইগোট গঠন হয়ে যায়, তখন কি হবে, জাইগোট গঠন হলে তখন কি ওভারিটা মারা যাবে, ঠিক আছে, তখন ওভারিতে মারা যাবে না, তখন এই ওভারি থেকে কি বিভিন্ন রকম হরমোন তৈরি হতে থাকবে, ওভারিটাই সেখানে বসবে, নতুন একটা কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্লাসেন্টা এখানে তৈরি হবে, প্লাসেন্টা থেকে বেশি পরিমাণে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন কি রিলিজ হতে থাকবে, তার সাথে কি এইচসিজি হরমোন রিলিজ হতে থাকবে। তাহলে প্লাসেন্টা থেকে যেহেতু রিলিজ হচ্ছে, এই প্লাসেন্টার অতিরিক্ত রিলিজ হওয়ার কারণে তখন কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তার সাথে কি এইচসিজি, এই এইচসিজি হরমোনটা একেবারে নতুন। তাহলে ব্লাড একটা নতুন হরমোনের আধিক্যের কারণে কি হবে, শরীরটা ব্যালেন্স করতে পারবে না, ব্যালেন্স না করার কারণে প্রথম কয়েকদিন কি আসবে, তার উল্টি আসবে, বমি আসবে, যাকে আমরা কি বলি মর্নিং সিকনেস, ঠিক আছে। তাহলে প্রেগন্যান্সিতে বমি আসার কারণ কি, হরমোন। প্রেগন্যান্সিতে মেনস্ট্রুয়াল সাইকেল এখন কেন হবে না, কারণ মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লিডিং স্টেজে আমরা একটা জিনিস ক্লিয়ার ছিলাম যে 4টা হরমোনই কি সর্বনিম্ন মাত্রায় থাকবে। বাট কি যখনই সে ওভুলেশন হয়ে গেছে, ফার্টিলাইজেশন হয়ে পড়ছে, তখন কিন্তু আর কি নিম্ন মাত্রায় হওয়ার কোনো সম্ভাবনা, তখন আরো বেশি পরিমাণে কি তৈরি হচ্ছে, এবং এটা কতদিন তৈরি করবে, যতদিন বাচ্চা গর্ভে থাকবে। তাই এইচসিজি হরমোন রিলিজ হলে তো বাচ্চার জন্য কম হবে না, ঠিক আছে। কারণ কি এই হরমোন রিলিজ হলে যখন বেশি হয়, বেশিটাই কি করে কিডনি বের করে দেয়, যেটা বডির জন্য দরকার এটা তো কিডনি দেখিয়ে দিবে, তাই না, অতিরিক্তটা কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে, ঠিক আছে। এই অতিরিক্তটা বের করে দিচ্ছে, এই বের হওয়াটাই কি প্রস্রাব দিয়ে আসতেছে, আমরা যখনই টেস্টিভের ভিতর ফোঁটাটা দিচ্ছি এটাকে ডিটেক্ট করবে আছে কিনা, এইচসিজি হরমোন আছে কিনা, ঠিক আছে। এখন এইচসিজি হরমোন কিন্তু কি বিভিন্ন প্রকারের হয়, যদি কারো ইউটেরাসে টিউমার থাকে সেই ক্ষেত্রে কি হতে পারে, একটা মাস থেকে এইচসিজি হরমোন কি প্রোডাকশন হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে প্রেগনেন্ট বললেও আপনি কিন্তু প্রেগনেন্ট না, ঠিক আছে। তাহলে প্রেগনেন্সির জন্য আগে মাদারের রেডি থাকতে হবে যে সে নিশ্চিত যে কি তার প্রেগনেন্সি রিলেটেড কি কর্মকাণ্ডগুলো হয়েছে, তাই না? এখন একটা মেয়ে বিয়ে হয় নাই, ঠিক আছে, তার এইচসিজি পজিটিভ, ঠিক আছে, এখন তাকে কি বলবেন, স্বাভাবিকভাবে তাকে কি চরিত্রহীন বিভিন্ন রকম খারাপ কথা বলবে, বাট পরে কি আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল কি তার টিউমার হয়েছে, ঠিক আছে, অস্বাভাবিক এইচসিজিও কি তৈরি হয়। আচ্ছা, তাহলে আজকে আমাদের মূল পড়াটা হবে কি ইমপ্লান্টেশনের প্রক্রিয়া, এবং কি ওই যে ইমপ্লান্টেশন ওভুলেশনের যে চিত্র আকার স্টেপগুলো, এইটা, ঠিক আছে। কারণ আমরা কতদিন পড়েছি, কতটুকু ফার্টিলাইজেশন পড়েছি, তাই না। তাহলে মরুলাটা আমরা বুঝলাম, ঠিক আছে, মরুলাটা পড়লে বুঝবেন। আমরা যা বললাম কি ওই যে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের পরে যতদিন পর্যন্ত জুনা পেলিডোসার ভিতরে সে বর্ধিত হবে ওই অংশটাকে আমরা কি বলবো, মরুলা। মরুলার পরে ব্লাস্টোসিস, ব্লাস্টোসিস হলে কি হবে, জুনা পেলিডোসাটা একেবারে কি নাই হয়ে যাবে, অথবা কি খুবই দুর্বল হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ঠিক আছে। আর এই ব্লাস্টোসিসটা কোথায় আসবে, ইউটেরাস, হ্যাঁ ইউটেরাসের ভিতরে আসবে। ইউটেরাসের কোথায় আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র রিজিয়নে, দেখেন এখানে বলে দেওয়া আছে কি বলছে, গর্ভধারণের 6তম দিনে ব্লাস্টোসিস বডি অফ ইউটেরাস, ঠিক আছে, ফান্ডাসের কাছাকাছি অংশে অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ওয়াল অফ এন্ডোমেট্রিয়াম স্তরে এসে কি হয়, গঠিত হয় বা রোপিত হয়। আমরা ধানের চারা রোপণ করি না, ওরকম ভাবে কি রোপিত হয়। ইহাকে কি বলা হয়, ইমপ্লান্টেশন প্রক্রিয়া বলা হয়। 10 থেকে 11তম দিনে ইমপ্লান্টেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়, ঠিক আছে।
ইহাকে কি বলা হয়? ডিম্বরূপণ বা ডিম্বরূপণ লাগবে না, ঠিক আছে? আমরা করবো ইমপ্লান্টেশন। এটুকু ক্লিয়ার কি না? অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মানে তো বুঝি সামনের এবং পেছনে। হ্যাঁ, সামনের এবং পিছনে যে কোনো এক জায়গায় কি হবে, ফার্স্ট করে পড়তে যেখানেই করুন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র ইউটেরিয়ান ওয়ালটা সামনে পিছন দিয়ে কি করেছে? বুঝছেন না? এটা যদি একটা ইয়া হয়, ইউটেরাস হয়, আমরা ইউটেরাসকে কি বলি? কলসির মতো, তাই না? কলসির মতো বলি তো, তাই না? উল্টানো কলসির মতো অনেকটা ইউটেরাস। এখন দেখেন এই অংশটা কি, পুরাটা তো আটকানো, তাই না? কলসির মতো। তাহলে এইভাবে যদি কলসিটা থাকে, কলসির আমার সামনের দিকে কি, এটা আমার সামনে, এটা আমার পেছনে না? তাহলে বডির পেছনের দিকে কলসির যে অংশটা কি পোস্টেরিয়র, বডির সামনের দিকে যে অংশটা কি অ্যান্টেরিয়র। তাহলে বপন যখন করা হয়, এখান থেকে যখন এসে পড়লে কি হয়, সামনের দিকে না এসে বেশিরভাগ ওজনের কারণে পেছনের অ্যাবডোমিনাল ওয়ালে কি বেশি আটা তৈরি হয়, ঠিক আছে? পেছনের অ্যাবডোমিনাল ওয়াল মানে তো বুঝছো, মানে এর পেছনের দিকে, এতটুকু যদি এরকম যদি হয় তাহলে তো পেছন দিয়ে আছে সামনে। হ্যাঁ, ঠিক আছে? বাট কারোর কি অ্যান্টিরিয়রও হতে পারে। ওকে, দেখেন এখানে প্রক্রিয়াটা স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে, কি আছে? ইমপ্লান্টেশনের ঠিক পূর্ব মুহূর্তে কি হয়, ভ্রূণের জোনা পেলিডোসা বিদীর্ণ হয়ে যায়। আমরা তো বুঝলামই, কারণ জোনা পেলিডোসা বিদীর্ণ না হলে তো ব্লাস্টোসিস তৈরি হলো না, আর ব্লাস্টোসিস ছাড়া তো কি ইমপ্লান্টেশন প্রক্রিয়া শুরুই হবে না, ঠিক আছে? তার মানে ব্লাস্টোসিস যেহেতু তৈরি হয়েছে, জোনা পেলিডোসা আর কি থাকবে না, এটুকু আমরা বুঝি না? এরপরে দেখেন জোনা পেলিডোসা, এই সাইডে একটু মনে রাখতে হবে। দেখেন এটা হচ্ছে কি 2 সেল 4 সেল মালবেরির মতো দেখা যাবে, বললাম না? তারপর কি মরুলা। এরপরে দেখেন এরপরে দেখেন কিসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ব্লাস্টোসিস, ঠিক আছে? ব্লাস্টোসিস যে মরুলা, চারপাশে একটা আবরণ ছিল জোনা পেলিডোসা, এখানে কিন্তু সেই আবরণটা নেই। এখন কি আমার যে ভিতরের কোষগুলা ছিল, ওই কোষগুলা দিয়ে কি আবরণটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন এই ভিতরের সেলগুলা দিয়ে একটা অংশ তৈরি হবে, আমার বডি সেলগুলা তৈরি হবে, আর বাহিরের অংশগুলা কি আমার বিভিন্ন লেয়ার তৈরির কাজে লাগবে। আমরা যে বলি না ওই যে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে? এখানে কি ভ্রূণীয় স্তরগুলা এখান থেকে কি তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখেন একটু কয়েকটা টার্ম মনে রাখতে হবে। ব্লাস্টোসিস, ঠিক আছে? তারপর কি এমব্রায়োব্লাস্ট, আরেকটা কি ট্রোফোব্লাস্ট। ব্লাস্টোসিস, এমব্রায়োব্লাস্ট আর কি ট্রোফোব্লাস্ট, তিনটা পার্ট। ব্লাস্টোসিস তাকে বলবে এই যে চারপাশের লেয়ারটা আছে, তাই না? সেল দিয়ে তৈরি নতুন লেয়ারটা, এটার নাম কি ট্রোফোব্লাস্ট। ভিতরের অংশ সেলগুলোকে কি বলতেছে আমরা? ইনার সেলগুলোকে ব্লাস্টোসিস। আর একেবারে যেখান থেকে কি এমব্রায়োটা তৈরি হবে, এটার নাম কি এমব্রায়োব্লাস্ট। হ্যাঁ, যেখান থেকে কি ওই যে মায়ের সাথে বাচ্চা ইয়াটা তৈরি হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আপনি জাস্ট একটু পড়ে নেবেন ব্লাস্টোসিসটা কি, ঠিক আছে? চতুর্থ এবং পঞ্চমতম দিনে কি ব্লাস্টোসিস, আগে মরুলা করতে হবে। ব্লাস্টোসিস বোঝার জন্য আগে কি বুঝতে হবে? মরুলা। মরুলার উপরের লেয়ারটাকে কি বলে? জোনা পেলিসোডা। পেলিসোডাটা নষ্ট হয়ে গেলে কি হয়ে যাবে? ব্লাস্টোসিস তৈরি হয়ে যাবে। এরপরে আসবে কি, এই ব্লাস্টোসিসটাই কি করবে? ইমপ্লান্টেশন করবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এন্ডোমেট্রিয়াম দেখি, এন্ডোমেট্রিয়ামের এই উপরের একটা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়ামের সবার উপরের লেয়ার, এটা ডেসিডুসাল লেয়ার বলা হয়। দেখেন কি বলছে, ইমপ্লান্টেশনের পূর্ব মুহূর্তে ভ্রূণের জোনা পেলিডোসা বিদীর্ণ হয়ে ট্রোফোব্লাস্টিক, এখন তো বলছেন ট্রোফোব্লাস্টিক সেল মানে কি? একদম উপরে যে সেলগুলো থাকে, ব্লাস্টোসিসের উপরে যে ট্রোফোব্লাস্টিক সেল দ্বারা কি ইন্টারনাল এন্ডোমেট্রিয়াম এপিথেলিয়ামের সাথে সংযুক্ত হয়। এটার নামই হচ্ছে এই ডেসিডুয়ার সেল। ডেসিডুয়ার স্টোয়ার মানে কি এন্ডোমেট্রিয়ামের একবারে কি স্টোমাটা সেল, এক ধরনের কি উপরের যে সেলটা থাকে এন্ডোমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়ামের যে উপরের লেয়ারটা থাকবে এটাকে বলা হচ্ছে কি ডেসিডুয়ার। নেক্সট ওয়ানটা আমরা একটু দেখি, বুঝছিল সংযোজক। আচ্ছা, ব্লাস্টোসিসের হিস্টোলাইটিক অ্যাকশনের মাধ্যমে, হিস্টোলাইটিক মানে কি সেল বিদীর্ণকারী অ্যাকশন। আমরা হিস্টো অ্যানাটমিতে পড়ছি না, হিস্টোলজি মানে কি টিস্যুবিদ্যা। তাহলে হিস্টোলাইটিক মানে কি টিস্যু যে ভেঙে ফেলতে পারে, যে টিস্যু গলায় ফেলতে পারে, তাই না? তাহলে ব্লাস্টোসিসের ভিতর কি আছে? এই যে সেলগুলো আছে, ঠিক আছে, ট্রোফোব্লাস্টিক সেল। এই ট্রোফোব্লাস্টিক সেলের একটা গুণাবলী কি আছে? এরা কি করতে পারে? হ্যাঁ, এন্ডোমেট্রিয়ামের যে উপরের লেয়ারের টিস্যুগুলো আছে এগুলোকে কি করে ফেলতে পারবে? লাইসিস করে ফেলতে পারবে, ঠিক আছে? বলছে কি হিস্টোলাইসিস অ্যাকশনের মাধ্যমে কি করতে পারবে? মাধ্যমে গ্রন্থিসমূহের মধ্যবর্তী কি স্ট্রোমাল সেলে, মানে কার স্ট্রোমাল সেলে? এন্ডোমেট্রিয়ামের স্ট্রোমাল সেলগুলোকে কিভাবে ভাঙতে থাকে এবং কি কি বলছে ক্রমান্বয়ে রেসিডুয়াল স্ট্রোমাল কম্প্যাক্ট, কি বলছে কম্প্যাক্টাম,
লেয়ারের অভ্যন্তরে প্রবেশ করবে। penetration. হ্যাঁ, মানে কি এই যে ভিতরে প্রবেশ, এটা তো 5 মিলিমিটার পুরো হলো না, 5-6 মিলিমিটার, এটার ভিতরে কি হবে, খালি প্রবেশ করে যেখান থেকে এই পুরুত্বটা শুরু হয়েছে ওই জায়গায় এসে কি করবে, মায়ের যে সার্কুলেশন আছে, মায়ের সার্কুলেশনের সাথে কি নিজেকে অ্যাড করে এটা বাইরের দিকে বের হয়ে আসবে। তখনই placenta. তখনই আস্তে আস্তে কি বের হয়ে আসলে এই যে তার যে প্লাসেন্টাল কর্ড ছোট করে তৈরি হবে, আস্তে আস্তে কি প্লাসেন্টাল কর্ডও বড় হবে, ধীরে ধীরে কি প্লাসেন্টাটাও বড় হতে থাকবে। এরপরে কি বললাম, পেনিট্রেশন হবে। এরপরে কি পর্যায়ক্রমিকভাবে স্ট্রোমাল সেল থেকে আবারও গভীরে প্রবেশ করে এবং কি এক সময় ভিতরে রেসিডুয়াল সেলের ভিতরে এন্ডোমেট্রিয়াম যে সেলগুলোতে তৈরি, এই সেলগুলোর কথা বলতেছে। এরপরে কোথায়, আচ্ছা, পর্যায়ক্রমে স্ট্রোমাল থেকে আরো গভীরে প্রবেশ করবে এক সময় কি ম্যাটারনাল ক্যাপিলারির সংস্পর্শে। ম্যাটারনাল মানে কি, মায়ের ক্যাপিলারির সংস্পর্শে এসে এন্ডোথেলিয়াল লাইনে প্রবেশ করবে। ফলে ভ্রূণের সাথে মায়ের কি রক্ত সঞ্চালনের পথ সৃষ্টি হবে। এর মাধ্যমে ভ্রূণের মায়ের রক্ত থেকে ভ্রূণ কি পুষ্টি লাভ করে বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে ইমপ্লান্টেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামের রেসিডুয়া দ্বারা সম্পূর্ণভাবে কি হয়, ঢেকে যায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছু পেপটাইড জাতীয় উপাদান কাজ করে, যেমন ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং কি ইন্টিগ্রেসিন নামক কিছু কি পেপটাইড এখানে কাজ করে এই প্রক্রিয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য। তাহলে এই প্রক্রিয়াটা পরিপূর্ণ হতে কি কতদিন সময় লাগে, 10 থেকে 11 দিন। আমরা এখানে 10 থেকে 11 দিন সময়ের ভিতরে কি দেখতেছি ইমপ্লান্টেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হওয়ার পরে কি এটা এখন বাইরে বের হয়ে আসবে না, ভিতরে কিন্তু কালেকশন হয়ে গেছে। তাহলে কতটুকু পর্যন্ত আমরা বললাম, 10 থেকে 11তম দিন। এরপরে কি হয়, প্রাইমারি বিলাই, সেকেন্ডারি বিলাই, টারশিয়ারি বিলাই, মানে কি জিনিসগুলো বের হয়ে আসে, এটা আস্তে আস্তে কি হয়, বড় হতে থাকে। বড় হয়ে এটা যখন বাইরে একটা আবরণের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকতে থাকে, তখন কি এখানে আর্ট সেল তৈরি হয়, মানে প্রথম জিনিস যেটা আসে। ঠিক আছে, দেখেন তো আপনি যখন দেখবেন ভিডিওতে যে কি 9 মাসে বাচ্চার কি কি চেঞ্জ হয়, তাহলে দেখবেন পোকার আকৃতি থেকে শুরু করে একদম মানুষের আকৃতি পর্যন্ত আস্তে আস্তে কিন্তু বিভিন্ন স্টেজে কি তার বিভিন্ন আকৃতিগত পরিবর্তন, কখনো ঘাস পুডিংয়ের মতো মনে হয়, কখনো এটা মনে হয়, কখনো কি এইভাবে কি ধীরে ধীরে চেঞ্জ হতে বড় হয় আর কি চেঞ্জ হয়, হতে হতে একসময় কি হয় মানুষের আকৃতিতে এসে থেমে যায় এবং কি শুধু এই সময় সেলগুলো হয়, আর কোনো আকৃতিগত পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে কি 16তম, 13তম, 16তম, 21তম দিনে তিনটা বিলাই তৈরি হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এরপরে কি 21তমর পরে 21-22তম দিনের মধ্যে কি তৈরি হবে, হার্টবিট তৈরি হবে। এখন থেকে বাচ্চার হার্টবিট শোনা যাবে। হ্যাঁ, আমরা প্লাসেন্টার কথা বলতেছি, প্লাসেন্টা এবং এই যে ধরেন এটা এখন এখান থেকে প্লাসেন্টাটা তৈরি হয়েছে, প্লাসেন্টা থেকে আবার একটা কর্ড দিছে না, যেটার সাথে কি বাচ্চা ভিতরে আছে। ঠিক আছে, ভিতরে কি বাচ্চা আছে, তাহলে এই পুরাটাকে আমরা কি বলতেছি, ঠিক আছে, প্রাইমারি বিলাই ছোট, সেকেন্ডারি বিলাই আরেকটু বড়, টারশিয়ারি বিলাই কি আরেকটু বড়। বিলাই অর্থ বিলাই মানে থলে একটা স্যাক, থলে বিলাই মানে থলে বা স্যাক, এটা বুঝতে পারছি। এটা একটা ফলের মতো হচ্ছে থাকবে না, আমরা করবো এখানে আবার একটা ফ্লুইডও থাকে, পলিউরিক ফ্লুইড, হ্যাঁ, যে ফ্লুইডের ভিতরে থাকে, একটা ফ্লুইডের মধ্যে জমা থাকে না, এই স্যাকটা তৈরি হচ্ছে এখানে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। পানিটাকে কি করে দেবে? বুঝি না, ভিতরে কি আমরা এই কিছুক্ষণ পরে পড়বো, আর কিছুক্ষণ না, নেক্সট ক্লাসে হয়তো পড়বো যে প্লাসেন্টা কি, প্লাসেন্টার কাজ কি, প্লাসেন্টার সাইজ কতটুকু। এরপরে পড়বো কি যে প্লাসেন্টার ভিতরে যে ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইড, কোরিওনিক ফ্লুইড, এই ফ্লুইডগুলো কেন থাকে, কাজ কি এদের। ঠিক আছে, আরেকটা বড় প্লাসেন্টাল কর্ড, প্লাসেন্টাল কর্ডটা কি, প্লাসেন্টাল কর্ডের কাজ কি। ঠিক আছে, তার আগ পর্যন্ত প্লাসেন্টা ইমপ্লান্টেশন পর্যন্ত কি আমাদের মূল ফোকাসটা থাকবে যে ইমপ্লান্টেশন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। তার মানে এখন বাচ্চা এবং মায়ের মধ্যে কি সম্পর্ক সৃষ্টি হয়েছে। তার আগে আমরা কি পড়ছি যে বাচ্চা, বাবা এবং কি হয়েছে মায়ের ভিতরে ফার্টিলাইজেশন হয়েছে। তার আগে আমরা কি পড়ছি যে কি একটা ওভাম তৈরি হয়েছে। তার আগে আমরা কি পড়ছি, ওভারি থেকে ওভারি থেকে ওভাম তৈরি হওয়ার প্রক্রিয়াটা পড়ছি। তারা একেবারে প্রত্যেকটা প্রক্রিয়া একটার সাথে একটা কি সম্পূর্ণভাবে রিলেটেড। ঠিক আছে, কারণ যে কোনো একটা প্রক্রিয়াতে যদি সমস্যা হয় আলটিমেট কিন্তু কি হবে, বাচ্চা হওয়া রিলেটেড বিভিন্ন রকম কমপ্লিকেশন এখান থেকে তৈরি হবে। ওকে, এখানে লাস্ট যেটা আছে চিত্র সহকারে এটা আপনাদেরকে শিখতে হবে। ওভুলেশন থেকে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা চিত্র সহ ধারাবাহিক উপস্থাপন। তাহলে প্রথমে আমরা কি বললাম, বুঝি নাই, আবার বলেন। রুবেলা ভাইরাস, রুবেলা ভাইরাস
চারটা ভাইরাস আছে, আমরা বলি না একটা কি টর্চ, URCH, toxoplasmosis, ঠিক আছে, টর্চ টেস্ট একটা করা হয়, ঠিক আছে। এদের কি এটা প্রেগন্যান্সির জন্য একটা রুটিন টেস্ট, ঠিক আছে। এখানে কি আছে, কি কি ভাইরাস আছে, টক্সোপ্লাজমোসিস, রুবেলা, রুবেলা, আর একটা কি সাইটোমেগালোভাইরাস আর কি সিমপ্লেক্স। এই যে চারটা ভাইরাস, এই চারটা ভাইরাসের ক্ষমতা হচ্ছে কি, এরা এই যে প্লাসেন্টাল বেরিয়ারটা ভেদ করে কি করতে পারে, বাচ্চার শরীরে আক্রমণ করতে পারে, ঠিক আছে। তাহলে মাতৃগর্ভে যখন আছে অন্য অন্য ভাইরাসগুলার বা অন্য অন্য ব্যাকটেরিয়াগুলার কি এই ক্ষমতা খুব, আরেকটা আছে সিফিলিস ব্যাকটেরিয়া ভাইরাসটা, সিফিলিসও যদি কোনো মা আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কি সিফিলিস এই প্লাসেন্টাল বেরিয়ার ভেদ করে কি, এটা একটা পর্দার ভিতরে যে বিলাইগুলো বললাম তাই না, একটা পর্দার মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে না, এই পর্দার সাথে শুধু সম্পর্ক কার, মায়ের প্লাসেন্টা। তাহলে এখন অনেক ভাইরাস আছে যে ভাইরাসগুলো কি এটা ভেদ করে কি করতে পারে, বাচ্চাকে অ্যাটাক করতে পারে। এই চারটা ভাইরাস পারে, একটা ব্যাকটেরিয়াও পারে, নাম কি, সিফিলিস। তাহলে আপনার সিফিলিসে আক্রান্ত কিনা এই চারটা ভাইরাসের কোনো একটা আপনার রক্তে আছে কিনা, ঠিক আছে, এটা কি টেস্ট করা হয়, ঠিক আছে। তাহলে যদি ভাইরাস থাকে, ভাইরাসের বৈশিষ্ট্যটা কি হচ্ছে, এটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীর, অন্যান্য ভাইরাস কিন্তু পারবে না, অন্যান্য ভাইরাস কি এই পর্যন্ত আসতে পারবে, কিন্তু এই যে পর্দাটা ভেদ করে বাচ্চার শরীরে যাবে সেটা কি যেতে পারবে না। এই টর্চ টেস্টটা কখন করা হয়? প্রেগন্যান্সির সময়, প্রেগন্যান্সি কয়েক মাস পরে বা এক দেড় মাস পর যখন টক্সোপ্লাজমিক, টিও তে কি বোঝাচ্ছে, টক্সোপ্লাজমিক, আপনাদের প্যাথোলজিতে পড়ানো হয়েছে না, হ্যাঁ, কি কি টক্সোপ্লাজমিক, এরপরে কি রুবেলা, রুবেলা, সাইটোমেগালো আর সিমপ্লেক্স, ঠিক আছে। এটা পুরো বই স্বাভাবিক, টর্চ প্যানেল বলা হয় এটাকে, তাই না। দেখেন আমাদের সেমিস্টারগুলো কেন আগে পরে করা হয়েছে, আগে পরে করার কারণে কি, যে ওই সেমিস্টারের সাথে এই সেমিস্টার কি কিছুটা জিনিস রিলেটেড থাকবে, ওইটা আগের থেকে জেনে আসতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা দেখেন প্রথমে কি বলছে, চিত্র সহ ওভুলেশনে সদ্য প্রস্ফুটিত পরিপক্ক ডিম্বাণু, আপনার ওভুলেশনের পরে কি হয়েছে, মাত্র সদ্য পাওয়া একটা ডিম্বাণু, ডিম্বাণু কতদিন বাঁচে, 36 ঘন্টা। অ্যাপ্রক্সিমেটলি 24 থেকে 24 থেকে 36 ঘন্টার মধ্যে কিছু বেঁচে থাকে। এরপরে কি হয়, ফার্টিলাইজেশন হয়। তারপর দ্বিতীয় নম্বর প্রক্রিয়াটা কি হচ্ছে, এখানে এই যে স্পার্মগুলো আসতেছে দেখছেন, এসে কি হচ্ছে, ফার্টিলাইজেশন করতেছে। তারপরে কি হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে, তাই না। মেল এখন কি শুক্রাণুটা ভিতরে ঢুকে গেছে, তাহলে মেল প্রোনিউক্লিয়াস আরেকটা কি ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হবে। মেল ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হওয়ার পরে কি হবে, প্রথম মাইটোটিক বিভাজন প্রক্রিয়া শুরু হবে, 2 সেল স্টেজ তৈরি হবে, আর্লি মরুলা, লেট মরুলা, তার মানে কি 12 স্টেজ, 8 স্টেজ, 16 স্টেজ পর্যন্ত মরুলা বলি। তার আগেরগুলা কি আর্লি মরুলা, ঠিক আছে, আর্লি মরুলা, লেট মরুলা, এরপরে কি ব্লাস্টোসিস পর্যায় শুরু হবে। ব্লাস্টোসিস পর্যায়টা কখন হবে, যখন ওই যে জোনা পেরিটোসটা ধীরে ধীরে বিদীর্ণ হয়ে যাবে। এই ব্লাস্টোসিস এসে পড়বে কোথায়, ওভারিতে, তাই না। ওভারির এন্ডোমেট্রিয়ামে ডেসিডুয়াস যে লেয়ারটা আছে সেই লেয়ারের ভিতরে কি ধীরে ধীরে হিস্টোলাইটিক অ্যাকশনের মাধ্যমে ঢুকেছে, ওইখানে কি তৈরি করবে, প্লাসেন্টাল অ্যাক্টিভিটিটা তৈরি করবে, ঠিক আছে। তাহলে ব্লাস্টোসিস পর্যায় শুরু হবে, জোনা পেরিটোস অদৃশ্য হয়ে যাবে, ইমপ্লান্টেশনের প্রাথমিক পর্যায়, তার মানে কি 9 থেকে 10তম দিন। ইমপ্লান্টেশনের পরে আমাদের শুরু হবে, ইমপ্লান্টেশনের পরে কি তৈরি হয়, প্লাসেন্টা তৈরি হবে, ইউরিনারি কি আম্বিলিকাল কর্ড তৈরি হবে, এরপরে কি ফেটাল মেমব্রেন তৈরি হবে, অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হবে, আর এই যে ডেসিডুয়া যেটা আমরা ওখানে পড়লাম কিছুক্ষণ আগে, এই টার্মগুলো পড়লেই আমাদের শুরু হয়ে যাবে কি বাচ্চা নিয়ে যত হিস্ট্রি। এখন আর কি ওই পেটের ভিতরে এখন আমরা বলবো শুধু কি বাচ্চার ডেভেলপমেন্ট করবো, মায়ের সাথে বাচ্চার কিভাবে সার্কুলেশন হচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে কি ওইখানে ওই টার্মগুলো ক্লিয়ার করে আসতে হবে, ক্লিয়ার কি না। তাহলে আজ পর্যন্ত যে পড়াটা আছে সেটা কি এই পর্যন্ত। দেখেন আপনাকে কিন্তু এটা শিখতে হবে। আপনাদের প্রশ্নগুলো মনে আছে, কি কি প্রশ্ন দিয়েছিলাম, বড় প্রশ্ন কয়টা দিয়েছিলাম, 5টা। মাঝখানে বলছিলাম কিন্তু এই বড় প্রশ্ন মাঝে মাঝে কি আছে, এই যে প্রথম থেকে মনে রাখবেন, আপনাকে পড়তে হবে কোথা থেকে, একদম ফার্স্ট টু একেবারে ফার্স্ট থেকে, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেলটা সবকিছুর মূলে, কিন্তু সবকিছুর মূলে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। ওইখান থেকে শুরু করে প্লাসেন্টা মানে মাতৃগর্ভের সাথে বাচ্চাটা অ্যাটাচড হচ্ছে, এই পর্যন্তই আপনার মূল পড়া। কোনটা চিত্রটা, চিত্রটা তো সহজ না, কোনটা বুঝেন নাই, চিত্র সহজ। দেখেন প্রথমে কি এটা ওভারি, ওভারি থেকে এই যে দেখেন প্রিমোর্ডিয়াল সেলগুলা ধীরে ধীরে ডেভেলপ করতে 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 কিসে পরিণত হয়েছে,
গ্রাফিয়ান ফলিকলে। গ্রাফিয়ান ফলিকল থেকে কি ডিম্বাণুটা বের হয়ে গেছে, এখন এটা পরিণত হয়েছে কিসে, কর্পাস লুটিনামে। ঠিক আছে, এখন এই ডিম্বাণুটা এখানে চলে আসছে, ডিম্বাণুটা এখানে এসে এই যে স্পার্মগুলো দেখেন, স্পার্মগুলো এসে কি করছে, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে কি লেট কি মরুলা, হ্যাঁ আর্লি মরুলা, লেট মরুলা, লেট মরুলা, লেট মরুলা, তাই না? এই লেট মরুলা পর্যন্ত আসলো। মরুলার উপরে যে কভার আছে, কভারটা যখন নষ্ট হয়ে যাবে ব্লাস্টোসিস হবে। ঠিক আছে, ব্লাস্টোসিস হয়ে ব্লাস্টোসিসটা এসে এর সাথে জমা হবে, এইখানে কি হবে, লাইন হবে। এই যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এখানে লাইন হলে এই জায়গাটায় কি তৈরি হবে, এখন প্লাসেন্টা তৈরি হবে। এইটা endometrium। কোনটা? এই যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। বলে দিছি। ঠিক আছে, তিনটা লেয়ার থাকে না, একটা হচ্ছে কি পেরিমেট্রিয়াম, হ্যাঁ পেরিমেট্রিয়াম, মায়োব্যাকটেরিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম হচ্ছে ভিতরে যে লেয়ারটা কি গাছ গাড়ার জন্য একটানো অংশ, এর নিচে একটু শক্ত মাটি থাকে, তার নিচে আবরণ থাকে। সেই কারণে স্যার হার্টে যে তিনটে স্তর থাকে, তিনটে স্তর না এইগুলো সব হয়ে গেছে। মিলবেই তো, ওইখানে তো আমরা এইভাবেই ওইখান করছি, থেকে হার্টটা বেরোয়। ইটি মায়ো অ্যান্ডো। ঠিক আছে, ওইটা হচ্ছে ম্যাট্রিয়াম মানে কি ইউটেরাসে হচ্ছে, আর ওইটা কি কার্ডিয়াম মানে হার্টে হচ্ছে, আর জিনিস কিন্তু একই। ঠিক আছে, আজকে পর্যন্ত আমরা যা যা পড়ছি, স্পেসিফিক ভাবে বলি সেকেন্ড স্টেজে আমরা যা যা পড়ছি, কি পড়ছি, আমরা পড়ছি ওভাম কি, তাই না? ওভামের স্ট্রাকচার কি, সিমেন কি, সিমেনের কম্পোজিশন কি, তাই না? স্পার্মের স্ট্রাকচার কি, স্পার্মের স্ট্রাকচার কি, এটা পড়ছি না? এরপরে কি পড়ছি আমরা, ফার্টিলাইজেশন কিভাবে হয়, তাই না? ফার্টিলাইজেশনটা আমরা পড়ছি, ওভুলেশন পড়ছি, ফার্টিলাইজেশন পড়ছি, এরপরে কি পড়ছি, মরুলা পড়ছি, ব্লাস্টোসিস পড়ছি, ইমপ্লান্টেশন পড়ছি। ঠিক আছে, আর একটা বললাম এই টোটাল প্রসেসটা চিত্র আকারে, এতক্ষণ যা বললাম পুরো প্রসেসটা কি চিত্র আকারে দেওয়া হয়েছে। আর এখানে কি কতগুলো স্টেজ বাই টাইম এটাই প্লান্টেশনের অংশ কিন্তু এইটা। ঠিক আছে, একেবারে ফার্স্ট থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাস আমরা কি যারে যেটা পারি বিভিন্ন কোশ্চেন কি জিজ্ঞেস করব। ক্লিয়ার? এরপরে আমরা কি ফিটাল ডেভেলপমেন্টে যেতে হবে, তার আগে আমরা কি করব, যে আজকে পর্যন্ত আরো কিছু নতুন জিনিস তৈরি হবে, তাই না? আজকের ঘটনার পরে আরো কিছু নতুন জিনিস তৈরি হবে। কি তৈরি হবে? প্লাসেন্টা তৈরি হবে, প্লাসেন্টাল কর্ড তৈরি হবে, বাচ্চা একটা ফ্লুইডের ভিতরে থাকবে, এই ফ্লুইড প্লাসেন্টা এদের কি ফাংশনগুলো আমরা একটু শিখে বাচ্চা ডেভেলপমেন্ট আমরা কি চলে যাবো, যে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে বাচ্চা কিভাবে ডেভেলপ স্যার ডিসিগুলো পর্যন্ত ডেসিগুলো পর্যন্ত পড়াইনি নেক্সট ক্লাসে। ঠিক আছে, তার আগে এই পর্যন্ত আমাকে একটু পড়া দিতে হবে। এখন দেখেন, যদি আবারও একটা পরীক্ষা নেই, আপনাদের রেজাল্ট আমরা দিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে, ওই পরীক্ষার রেজাল্ট যদি সেম হয় তাহলে কিন্তু আপনাদের সর্বনাশ ক্ষতি আছে। ঠিক আছে, ওকে স্যার আগে ওইখানে বাদ দেওয়া হয়।